হ্যালো সবাইকে, আমি অনির্বাণ আছি তোমাদের সাথে। আজ আমরা ক্লাস 10-এর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস চর্চায় যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো ব্যবহারের পদ্ধতি নিয়ে। তো ক্লাস শুরু করার আগে সবার উদ্দেশ্যে বলছি যে ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এই চ্যানেলে প্রত্যেক দিন এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয় যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে পারে। তো আজকে আমাদের আলোচ্য আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা। আমরা আজকে বিশেষ করে কিন্তু সরকারি নথিপত্রগুলো নিয়ে আলোচনা করব। এর সীমাবদ্ধতা, এটা কেন ব্যবহার করা হয়, এটা কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি। তো চলো আমরা ক্লাসে প্রবেশ করি। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, যারা আজকের ক্লাসটা করছো চেষ্টা করবে যে একটা খাতা এবং পেন সাথে রাখার, কারণ আমি এই ক্লাসটা করতে করতে এরকম প্রচুর ইম্পর্টেন্ট জিনিস বলবো যেগুলো কিন্তু তোমাদের মনে নাও থাকতে পারে, যেটা খাতায় নোট করে রাখলে সুবিধে হবে। তো তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসো। আমি ক্লাস করাতে করাতে তোমাদের যদি মনে হয় যে কোনো একটা জায়গা লিখে রাখা উচিত, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে সেটা লিখে রাখতে পারো। তো চলো, ইতিহাসের উপাদান প্রথম এটাই লিখি। আচ্ছা, এই মার্কারটায় কালি নেই, আমি এই মার্কারটা ব্যবহার করি। ইতিহাসের উপাদান। দেখো, ইতিহাসের উপাদান বিষয়টা ঠিক কি? আমাদের অ্যাকচুয়ালি এই যে ঘটনা বা এই যে কাহিনী হয় না, একটু সহজভাবে যদি বলি সেক্ষেত্রে যে কোনো কাহিনী আসলে দু রকমের হয়। এক রকমের হচ্ছে গল্প কাহিনী, আরেকটি হচ্ছে ঐতিহাসিক কাহিনী। তো গল্প কাহিনী হচ্ছে এমন এক ধরনের কাহিনী যেটা কিন্তু তোমার মন থেকে তুমি বলতে পারো, বানিয়ে বানিয়ে বলতে পারো। তোমার মস্তিষ্ক প্রসূত যে কাহিনী সেটাকে আমরা মূলত গল্প বলি। কিন্তু যে ঘটনাটি তোমার মস্তিষ্ক প্রসূত নয়, যে ঘটনাটি আসলে ঘটে গিয়েছে, সেই ধরনের যে জিনিসগুলো সেটাকে বলা হয় ইতিহাস। এবার ইতিহাস এটা তো বানিয়ে বলা যায় না, কারণ ঘটনাটা ঘটেছে এবং তার কিছু পুঙ্খানুপুঙ্খ জিনিসপত্র রয়েছে যেগুলো উল্লেখ করতে হবে। তো সুতরাং ইতিহাসকে কিন্তু বানিয়ে বলা যায় না এবং বানিয়ে লেখা যায় না। তো সেক্ষেত্রে ইতিহাস লিখতে গেলে বেশ কিছু পদ্ধতি রয়েছে। কি পদ্ধতি? বেশ কিছু উপাদান রয়েছে যে উপাদানগুলোর মাধ্যমে কিন্তু ঐতিহাসিকরা অ্যাকচুয়ালি জানতে পারে যে ইতিহাসটা ঠিক কি ঘটেছিল, কি কি ঘটনা ঘটেছিল, কত খ্রিস্টাব্দে ঘটেছিল ইত্যাদি। এবার সেইটা ঐতিহাসিকরা তাদের ইতিহাস গ্রন্থে নথিবদ্ধ করে। তার একটা বিশাল বড় পদ্ধতি রয়েছে, তোমরা যত বড় হবে তত জানতে পারবে। কিন্তু এইটা একটু বুঝে নাও যে ইতিহাস কিন্তু মন থেকে বানিয়ে লেখার বিষয় নয়। ইতিহাসের কিছু নির্দিষ্ট উপাদান থাকে, সেই উপাদান থেকে কিন্তু সেটাকে লিখতে হয়। একটা ছোট্ট যদি উদাহরণ দিই, ধরো তোমাকে স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে ইতিহাসে যে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে তুমি কিছু লেখো, 2 বা 3 পেজ লেখো করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে। সেক্ষেত্রে তুমি কি লিখবে? তুমি কি গল্পের মতন লিখবে যে করোনা ভাইরাস ছিল প্রচন্ড ভয়ঙ্কর একটা ভাইরাস, বহু মানুষ মারা গিয়েছিল, অনেক হাসপাতালে বেড ছিল না, সেই সময় মাটিতে শুয়ে রাখা হতো হাসপাতালের মেঝেতে। এইটা তুমি যদি লেখো, আখেরে কিন্তু কথাটা ঠিকই, মানে লেখাটা তুমি ঠিকই লিখেছো, কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা কাহিনীর মতন হয়ে গিয়েছে। তো তুমি যদি প্রকৃত ইতিহাস লিখতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু সাল তারিখ সমস্ত উল্লেখ করে লিখতে হবে। মানে এত খ্রিস্টাব্দে প্রথম আমাদের এই ভাইরাসটা ধরা পড়েছিল, এত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা ছিল এত, এত তারিখে ভারতবর্ষে মৃত্যুর সংখ্যা ছিল এত। তো এইভাবে তুমি যদি লেখো জিনিসটা, সেক্ষেত্রেই কিন্তু বিষয়টা ইতিহাস হবে। আর তুমি নিশ্চয়ই খবরের কাগজ বা কোনো গুগলের কোনো সোর্স থেকে, কোনো ওয়েবসাইট থেকে এটা খুঁজে খুঁজে বের করে তুমি লিখবে জিনিসটা।
এই তথ্যগুলো। তো তুমি যে খবরের কাগজটা ব্যবহার করলে, তুমি যে ওয়েবসাইটটা দেখলে গুগলে গিয়ে, সেই জিনিসটাই কিন্তু ইতিহাসের উপাদান। অর্থাৎ মানে তুমি যে জায়গা থেকে তুমি ইতিহাসটা তুলে আনলে, সেই জায়গাটাই হচ্ছে ইতিহাসের উপাদান। তো তারই বিভিন্ন ভাগ রয়েছে। সরকারি নথিপত্র রয়েছে, চিঠিপত্র রয়েছে, তারপরে আত্মজীবনী রয়েছে। তো আজকে আমরা আজকের ক্লাসে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে সরকারি নথিপত্র। ঠিক আছে, চলো। গ্রিসে সর্বপ্রথম যথার্থ ইতিহাস লেখার সূত্রপাত করেন হেরোডোটাস। গ্রিসে সর্বপ্রথম যথার্থ ইতিহাস লেখার সূত্রপাত করেন হেরোডোটাস। নামটা মনে রাখবে, হেরোডোটাস। তিনি গ্রিসে যথার্থ ইতিহাস লেখার পদ্ধতির সূচনা করেছিলেন। সেই জন্য এই হেরোডোটাসকে কিন্তু বলা হয় ইতিহাসের জনক। এবং বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক হলেন থুকিডিডিস। এই নামটিও খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, থুকিডিডিস। থুকিডিডিস এই মানুষটি হচ্ছেন বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক। আর আধুনিক ইতিহাস চর্চার জনক হচ্ছেন ইবন খালদুন। ইবন খালদুন ইনি হচ্ছেন আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে দেখো, এখান থেকেই কিন্তু তোমরা তিনটে শর্ট কোশ্চেন পেয়ে গেলে। ইতিহাস চর্চার জনককে হেরোডোটাস, থুকিডিডিস হচ্ছেন বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক, এবং ইবন খালদুন হচ্ছেন আধুনিক ইতিহাস চর্চার জনক। বিংশ শতকে ব্রোদেল, ইএইচ কার, ফিশার, লাদুরি, মার্ক ব্লক প্রমুখ আধুনিক কালে যথার্থ বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি গড়ে তোলেন। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ঐতিহাসিক উপাদান, ঐতিহাসিক উৎস এবং তথ্য, এবং ইতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি। আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে এই সকল উপাদানের কিন্তু কোনো ঘাটতি নেই। আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি নানা ভাগে ভাগ করা যায়, যেমন সরকারি নথিপত্র। অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু সরকারি নথিপত্র, যেটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের উপাদান। এছাড়াও রয়েছে আত্মজীবনী এবং স্মৃতিকথা, আর রয়েছে বিভিন্ন ব্যক্তিগত চিঠিপত্র, এছাড়াও রয়েছে সমসাময়িক সংবাদপত্র এবং ইন্টারনেট। তাহলে আজকে আমাদের আলোচ্য কি? আজকে আমাদের আলোচ্য হচ্ছে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র, এটা আমাদের আলোচ্য। আমরা এর পরের দিন আত্মজীবনী নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? এরপরে আমরা আলোচনা করব আত্মজীবনী নিয়ে। তারপরে আমরা চিঠিপত্র নিয়ে আলোচনা করব, চিঠিপত্র। তারপর বিভিন্ন যে সমসাময়িক পত্র পত্রিকা, সমসাময়িক পত্র পত্রিকা, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো সাথে থাকো, পরপর সমস্ত ক্লাসগুলো করবে। আশা করব এই জায়গা থেকে আর কোনো সমস্যা হবে না। তো যেটা বলছিলাম, যে ইতিহাসের উপাদান মানে একজন ঐতিহাসিক তিনি যখন ইতিহাস রচনা করতে বসেন তখন তিনি কোন কোন জায়গা থেকে তথ্য নেন। তিনি সরকারি নথিপত্র থেকে তথ্য নেন, তিনি আত্মজীবনী এবং বিভিন্ন স্মৃতিকথা থেকে তথ্য নিয়ে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তিগত চিঠিপত্র, তিনি সমসাময়িক সংবাদপত্র এবং ইন্টারনেট থেকে কিন্তু তথ্য নিয়ে থাকেন। সরকারি নথিপত্রে সরকারি নির্দেশনামা, সরকারি রিপোর্ট, আধিকারিকদের মত বিনিময় ইত্যাদি পাওয়া যায়। অর্থাৎ সরকারি নির্দেশনামা মানে কি? এই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত প্রথম দফার লকডাউন চলবে, এটিতে একটি সরকারি নির্দেশ বেরিয়েছিল। তো সেই জিনিসটি থেকে তোমরা কিন্তু এই তথ্য নিতে পারো যে লকডাউন এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত হয়েছিল। তো এই যে তোমরা তথ্যটা নিলে, এর জন্য কিন্তু সরকারি নির্দেশনামাটা খুব গুরুত্বপূর্ণ। সরকারি নথিপত্র ব্যতীত বিভিন্ন প্রতিষ্ঠানে রক্ষিত ব্যক্তিগত চিঠিপত্র, বিভিন্ন আত্মজীবনী এবং স্মৃতিকথা এর ঐতিহাসিক মূল্য সন্দেহাতীত। তবে এই সমস্ত উপাদানকে ঠিকমতো বিচার বিশ্লেষণ না করে তার ভিত্তিতে ইতিহাস রচনা করলে ইতিহাস কিন্তু বিকৃত হয়ে যেতে পারে।
তাই এই সমস্ত উপাদান ব্যবহার করে ইতিহাস রচনা করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। এই সমস্ত উপাদান ব্যবহারের পদ্ধতি তাই নিরপেক্ষ, সত্য সন্ধানী এবং বিজ্ঞান মনস্ক হওয়া উচিত। এই যে লাইনটা, এটা তোমরা একটু খুব ভালোভাবে বুঝবে যে এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইতিহাস খুঁজে বের করা যায় ঠিকই, কিন্তু একটু সাবধানতার সাথে কাজটা করতে হয়। কেন? কারণ তুমি যদি অন্ধের মতো যা লেখা রয়েছে সেটাই যদি কপি করতে থাকো, তাহলে কিন্তু তোমার ইতিহাস বিকৃত হয়ে যেতে পারে। সেই জন্য ইতিহাসটা লেখার সময় একটু কাটছাট করে লিখতে হয়, মানে কোন ঘটনাটা আদৌ সত্য, কোন ঘটনাটা একটু বাড়িয়ে বলা রয়েছে ইত্যাদি। দেখো, সরকারি নথিপত্র ভারত তথা আধুনিক বিশ্বের ইতিহাস জানা এবং চর্চা করার অন্যতম উপাদান হলো সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের দেওয়া বিভিন্ন তথ্য, যেমন পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের দেওয়া কিছু তথ্য। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্বগুলি হলো সরকারি বিভিন্ন মহাফেজখানায় সংরক্ষিত নথিপত্র থেকে সরকারের বিভিন্ন সময়ের কাগজপত্র মেনে এবং তার উপর নির্ভর করে কোনো ঘটনার পুনর্নির্মাণ করা সম্ভব হয়। পুলিশ এবং গোয়েন্দাদের প্রতিবেদনে দেশের বিভিন্ন ঘটনার প্রতিফলন ঘটে, যা সেই সমাজের বাস্তব পরিস্থিতির চিত্রটি তুলে ধরে। বৈপ্লবিক আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের বহু তথ্য পাওয়া যায় সরকারি নথিপত্র থেকে। সরকারি প্রশাসনে সাধারণ নথিপত্রের গুরুত্ব কিন্তু কম নয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক বিকাশ, উদ্বাস্তু সমস্যা, পূর্ত বিভাগ, পরিবহন বিভাগ, সমস্ত বিভাগের কাজকর্মের নীতি নির্ধারণ এবং কর্মপ্রচেষ্টা এইসব নথি থেকে কিন্তু শনাক্ত করা হয়। ভারতে সরকারি নথিপত্র সংরক্ষণের প্রথা প্রচলিত হয় কিন্তু মুঘল আমলে, আর নথি সংরক্ষণ গৃহ মহাফেজখানা নামে পরিচিত। এই বিষয়টা একটুখানি বুঝে নাও। এই যে নথিগুলো, মানে সরকারি যে নথি, সেইগুলো কোথায় সংরক্ষণ করে রাখা হয়? সেইগুলো সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানায়। মহাফেজখানা, যেটাকে ইংরেজিতে বলা হয় আর্কাইভ। দেখবে কোনো সংবাদ মাধ্যমের কোনো চ্যানেলে যখন কোনো পুরোনো দিনের কোনো খবর দেখায় আরেকবার, তো তখন দেখবে ওপরে আর্কাইভ বলে একটা জায়গা লেখা থাকে। সেই আর্কাইভটি আসলে মহাফেজখানা, যেখানে বিভিন্ন সরকারি নথিপত্র রাখা থাকে। বা মহাফেজখানা এবং আর্কাইভকে তোমরা খানিকটা একই বলতে পারো, মানে একই জিনিস খানিকটা, যে বিভিন্ন নথিপত্র যেখানে আলাদা করে রেখে দেওয়া হয় সেই জায়গাটি। চলো, ইংরেজ শাসনকালে ব্রিটিশ পদ্ধতি অনুসারে নথি এবং রেকর্ড সংরক্ষণের পদ্ধতি চালু হয়। 1819 খ্রিস্টাব্দে কলকাতায় রেকর্ড রুম খোলা হয়। পরে বাংলায় সচিবালয়, রেকর্ড রুম এবং কেন্দ্রীয় স্তরে ইম্পিরিয়াল রেকর্ড অফিস গড়ে ওঠে। স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের রেকর্ড বা নথি সংরক্ষণাগার জাতীয় আর্কাইভস বা রাজ্য স্তরে স্টেটস আর্কাইভস গড়ে ওঠে। বস্তুনিষ্ঠ প্রশাসনের জন্য নথির ব্যবহার কিন্তু অপরিহার্য। তো এই বিষয় গেল হচ্ছে গিয়ে এই যে সরকারি নথিপত্রের গুরুত্ব ইত্যাদি বিশ্লেষণ। এবার আমরা আসবো এর সীমাবদ্ধতায়। মানে আমরা কিন্তু চোখ বন্ধ করেই এই সরকারি যে নথিপত্রগুলোকে ব্যবহার করতে পারবো না, তার জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি সেগুলো? সরকারি নথিপত্রগুলি উক্ত সময়ের সরকারের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়, জনগণের দৃষ্টিভঙ্গি থেকে নয়, তাই সেইগুলি নিরপেক্ষতা নিয়ে কিন্তু সংশয় আছে। বর্তমানে তোমরা কিন্তু একটু যদি নজর দাও, বর্তমানে যদি তোমরা একটু খবরের কাগজ পড়ো, দেখতে পারবে যে ভারতবর্ষের যে ব্যবস্থা সেটি কিন্তু বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। তো যে কোনো একটা বিষয় যদি ঘটনা ঘটে, তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার সেই বিষয়টি নিয়ে একটি ধরনের মন্তব্য করে, আবার ভারতের রাজ্য সরকার তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে আরেক ধরনের মন্তব্য করে। আবার কেন্দ্রে এবং রাজ্যে যে বিরোধী দলগুলো রয়েছে তাদের মন্তব্য কিন্তু একরকমের হয়, মানে আলাদা রকমের হয়। তো এই যে তিনটে চারটে পার্সপেক্টিভ থেকে তিন চার রকমের মন্তব্য আমরা পাই, তো কোনটা আদৌ সঠিক, তো সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই তুমি যে কোনো একটা নথি
সেটা পেলে এবং সেটা থেকে চোখ বন্ধ করে যদি সবকিছু বিশ্বাস করে নাও এবং ইতিহাস লিখতে শুরু করো, তাহলে কিন্তু বিষয়টা ভুল হবে। তার এগেনস্টে আদৌ কোনো নথি আছে কিনা সেইটা আগে তোমাকে খুঁজে বার করতে হবে, এবং বিষয়টা ঠিক কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, সেটা কিন্তু বোঝার ক্ষমতা থাকতে হবে ইতিহাস রচনা করার জন্য। ব্রিটিশ আমলে সরকারি নথিপত্রগুলি অধিকাংশই সাম্রাজ্যবাদের দৃষ্টিভঙ্গিতে লেখা হওয়ায় জাতীয়তাবাদী আন্দোলন এবং কার্যকলাপ সম্পর্কে নেতিবাচক বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ ব্রিটিশ আমলের যে নথিপত্রগুলো রয়েছে সেইগুলো তাহলে কারা লিখেছে? সেইগুলো লিখেছে ব্রিটিশরা বা ব্রিটিশদের যারা কর্মচারী ছিল তারা। তাহলে কাদের হয়ে ভালো লেখা হবে? তাহলে ব্রিটিশদের হয়েই ভালো ভালো জিনিস লেখা হয়েছে, এবং ভারতের যে স্বাধীনতা আন্দোলন, ভারতীয়দের যে এই সংগ্রাম, সেটাকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখানো হয়েছে। তো এইটাই কিন্তু আসলে চলে, যে তুমি যদি এখন ব্রিটিশ ভারতের ইতিহাস রচনা করতে যাও এবং সেই সময়কার সরকারি নথিপত্র ঘাঁটতে বসো, দেখবে সেখানে ব্রিটিশদের নামেই ভালো ভালো জিনিস লেখা রয়েছে, যে তারা সুশাসন প্রতিষ্ঠা করছে, তারা শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুতে ভালো, কিন্তু ভারতীয়রা তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে সেই ভালো ব্যবস্থাটার একটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। তো এরকম তোমরা কিন্তু দেখতে পাবে। আর কি, সরকারি নথিপত্রে অনেক সময় ভুল কিংবা বিকৃত তথ্য থাকে, যা সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে সাহায্য করলেও তাকে কিন্তু সতর্কতার সঙ্গে আমাদের গ্রহণ করা উচিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ইতিহাস রচনার উপাদান, খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সরকারি নথিপত্র। গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু চোখ কান নাক খোলা রেখে সেটাকে ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা কিন্তু আগামী দিনে, মানে আগামীকাল পরশু নতুন নতুন একটা করে ক্লাস আসবে। তো সেখানে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন মানুষের আত্মজীবনী প্রকাশ পেয়েছে। তো সেই আত্মজীবনীর ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য, যে সেখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। ধরো সেই মানুষটির যে ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ রয়েছে, সেই রাজনৈতিক মতাদর্শগত কোনো খারাপ জিনিস ধরো সে সময় ঘটেছে, কিন্তু তিনি চেপে গেছেন সেই বিষয়টি, মানে তিনি সে বিষয়ে মুখ খোলেননি। তো আবার ধরো তার বিরোধী যে রাজনৈতিক মতাদর্শ, তারা একটা ছোট্ট খারাপ কাজ করলেও তিনি অনেকটা জায়গা জুড়ে লিখেছেন বিষয়টা। তাই নিরপেক্ষতার সাথে কিন্তু আমাদেরকে সবসময় চলতেই হবে, অন্তত ইতিহাস রচনা করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আমি যেগুলো বলেছি তার থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু তোমরা নোটস নিয়ে নিয়েছো। তো আজ এ পর্যন্তই। আবার আগামী দিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো। ততদিন খুব ভালো থাকো।